Wash your hands. Practice social distancing. Avoid crowds. If you are sick, stay home and consider getting tested. হ্যালো এভরিওয়ান, তো আজকের আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে দশম শ্রেণীর রাজনীতিবিজ্ঞান এর ভারতীয় গণতন্ত্র প্রথম অধ্যায়টি। অলরেডি আমরা অধ্যায়টি সম্পূর্ণ সংক্ষিপ্ত ডিসকাশন করে নিয়েছি। তো আজকে আমরা প্রশ্ন উত্তর কিছু আলোচনা করব। তো এখানে দেওয়া আছে কিছু প্রশ্ন যেগুলো এইচএসএলসি ফাইনালের এসেছিল 2020 বা 19 বা 18। তো প্রথমে আমরা অধ্যায়ের শেষে দেওয়া কিছু কোয়েশ্চেন আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো প্রথমে আমরা খুঁজে বের করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ইংল্যান্ডে 1940 সালে মানে 1945 সালে অনুষ্ঠিত নির্বাচন কোন রাজনৈতিক দল জিতেছিল? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে শ্রমিক দল মানে লেবার পার্টি। যে দলটি কি হয়েছিল 1940-তে ইংল্যান্ডে জয়ী হয়েছিল, এবং সেই দল কিন্তু ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলো এবং যা শেষের দিকে পূরণও করলো। 2 নম্বর কোয়েশ্চেন, ইনি হলেন ক্লিমেন্ট অ্যাটলি, যিনি লেবার পার্টির প্রাইম মিনিস্টার মনোনীত হয়েছিলেন 1940 সালে। তো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ মিশন যে পাঠানো হয়েছিল ভারতে সেটি কখন পাঠানো হয়েছিল? তো উত্তর হচ্ছে 1946 মানে 1946 মার্চ মাসে কি হয়েছিল, ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য সহ ব্রিটিশ থেকে 3 জন সদস্য ব্রিটিশ সরকার ভারতে পাঠায়। এই ক্যাবিনেট মিশন পাঠানোর কারণগুলো আমরা নিচে আলোচনা করব একটু পরে। তো 3 নম্বর কোয়েশ্চেন, সংবিধান পরিষদের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এই যে সংবিধান পরিষদ বানানো হয়েছিল, যেটির চেয়ারম্যান ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। উনি ছিলেন সংবিধানের পরিষদের প্রথম যে চেয়ারম্যান। আমাদের সংবিধান যে বানানো হবে সেটির চেয়ারম্যান হিসাবে তাকে মনোনীত করা হয়। উনি হলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এরপর কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি মানে ড্রাফটিং কমিটি যে ছিল, ভারতীয় সংবিধান বানানোর আগে কিছু ড্রাফট করা হয়েছিল, একটা ড্রাফট সংবিধান বানানো হয়েছিল, খসড়া একটা সংবিধান বানানো হয়েছিল, যার পর একটা ফাইনাল বানানো হয়। কিন্তু খসড়া কমিটির যে সভাপতি কে ছিলেন? উনি হলেন ডক্টর B.R. আম্বেদকর, যাকেও কি বলা হয়, ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তো এরা হলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য, এবং উনি হলেন ডক্টর B.R. আম্বেদকর। উনি ছিলেন অধ্যক্ষ সংবিধানের খসড়া কমিটির, এবং এই কমিটিরা কি করে, ভারতীয় সংবিধানের খসড়া তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন সংবিধান সংশোধন সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলিকে অন্তর্ভুক্ত করেছিল? মানে সংবিধানের প্রস্তাবনায় প্রিয়েম্বলে এই 2টি ওয়ার্ড কি করা হয়েছিল, অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং এই 2টি ওয়ার্ড হলো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। এই 2টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয় কোন সংবিধান সংশোধনের দ্বারা? তো উত্তর হচ্ছে 42তম মানে 42nd সংবিধান সংশোধনের দ্বারা। এবং এই যে সংশোধন করা হয়েছিল 42তম সংশোধন, এটি 1976 সালে সংশোধন করা হয়। এই বিলটি পাশ করে সংশোধন করা হয়, এবং এই সংশোধনের দ্বারা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই 2টি শব্দ সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন লাতিন শব্দ থেকে ইংরেজি শব্দ ফেডারেশন এসেছিল? তো এর উত্তর হচ্ছে ফয়েডাস, FOEDUS, ফয়েডাস। এগুলোকে ডাবল কোটেশনের ভিতরে ঢুকাতে হবে উত্তর লেখার সময়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন দেশ ফেডারেশনের হোমল্যান্ড হিসাবে বিবেচিত? তো ফেডারেশন এর হোমল্যান্ড হিসাবে কোন দেশকে বিবেচনা করা হয়? এটির উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তো ফেডারেশন অর্থ হচ্ছে মানে যুক্তরাষ্ট্র, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে কি বলা হয়? ফেডারেশনের হোমল্যান্ড মানে গৃহস্থান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে কি? আমেরিকাতে কিন্তু দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে, কিন্তু ভারতে কি নেই? আমেরিকার মতো দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা নেই। অর্থাৎ যদি একজন নাগরিক আসামের হয়, তাহলে ও সম্পূর্ণ ভারতের নাগরিক। ও দিল্লিতে গিয়ে নাগরিক সেপারেটলি হতে হবে না, দিল্লির নাগরিক সেপারেট হতে হবে না, এবং ভারতের নাগরিক সেপারেট হতে হবে না, আলাদা হতে হবে না। যদি কেউ আসামের নাগরিক হয়, সে আসামের নাগরিক এবং ভারতেরও নাগরিক, পুরো গোটো দেশের নাগরিক। কিন্তু আমেরিকাতে দ্বৈত নাগরিকত্ব আছে। এর মানে একটি রাজ্যের নাগরিক, একজন মানুষ একটি রাজ্যের নাগরিকও হয় এবং সম্পূর্ণ দেশের হয়ে আবার নাগরিকত্ব লাভ করে। তো সেখানে দ্বৈত নাগরিকত্ব আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, কিন্তু ভারতে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন দেশের সংবিধান থেকে ভারতের সংসদীয় গণতন্ত্রের ধারণাটি অনুসরণ করা হয়েছে? ইংল্যান্ডের সংবিধান থেকে। এটা অলরেডি ডিসকাস করে নিয়েছি লাস্ট ক্লাসে, যে ইংল্যান্ডের সংবিধান থেকে ভারতের সংবিধানে অনেক কিছু কী করা হয়? অন্তর্ভুক্তি করা হয়। ইংল্যান্ড ছাড়াও ব্রিটেন ছাড়াও আরও অনেক দেশ থেকে ভারতের সংবিধানে অনেক নিয়ম বা অনেক আইন কী করা হয়েছিল? অন্তর্ভুক্তি বা অনুসরণ করা হয়েছিল। তদ্রূপভাবে ভারতের সংসদীয় যে গণতন্ত্র, এই ধারণাটি কী করা হয়েছিল? ইংল্যান্ডের সংবিধান থেকে অনুরূপভাবে অনুসরণ করা হয়েছিল। যদিও একটু পার্থক্য আছে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র এবং ভারতের সংসদীয় গণতন্ত্র, কিন্তু এই যে কনসেপ্ট, এই যে ধারণাটি কী করা হয়েছিল? অনুকরণ করা হয়েছিল। যদিও অনুরূপভাবে অনুকরণ করা হয়নি, কিন্তু এই আইডিয়াটি জাস্ট কী করা হয়েছিল? অনুসরণ করা হয়েছিল। তো এই হলো আমাদের শর্ট কোয়েশ্চেন। তো এখন শর্ট আনসার কোয়েশ্চেন মানে সংক্ষেপে উত্তর দাও কিছু কোয়েশ্চেন অধ্যায়ের পিছনে আছে। তো এর প্রথম কোয়েশ্চেন হচ্ছে কেন ব্রিটিশ সরকার ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করা হয়েছিল? তো আমরা অলরেডি জানি যে ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করার দিন ছিল 1946 সাল, এবং এই ক্যাবিনেট মিশন এই যে মিশনে 3জন মেম্বার হিসাবে পাঠানো হয়েছিল। এই মিশনের পারপাসটি কী ছিল? কারণটি কী ছিল? তো ভারতবর্ষের জন্য একটি সংবিধান রচনার অনুকূল পরিবেশ এবং সংবিধান কাঠামো তৈরির প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ব্রিটিশ সরকার ভারতে 1946 সালে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিল। মানে ভারতবর্ষ তো সদ্য একটি স্বাধীনতাপ্রাপ্ত দেশ হিসাবে ঘোষণা হবে 2 বছর পরে। তো সেজন্য এই দেশ চালনার জন্য কিছু নিয়মাবলীর দরকার, একটা কনস্টিটিউশন বা সংবিধানের দরকার। সেই সংবিধান রচনা কিভাবে হবে, কারা করবে, এই সমস্ত জিনিসের কি করা অনুকূল একটা পরিবেশ, একটা ডিসিশন নেওয়া, সবগুলোর জন্য কি করা হয়েছিল? বা সংবিধানের পরিকাঠামো বলতে স্ট্রাকচার, সংবিধান কীরকম হবে, কয়টি পার্ট হবে, কয়টি অনুচ্ছেদ হবে, এই সমস্ত কিছুর জন্য একটা পরিবেশ তৈরি করা, এবং সেই সংবিধান তৈরির জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থার দরকার, সেই জন্য ব্রিটিশ সরকার কী করছিল? ভারতে 1946 সালে ক্যাবিনেট মিশন প্রেরণ করা ছিল। এবং সেই মনে রাখবে যে সেই ক্যাবিনেট মিশনের একমাত্র পারপাস ছিল ভারতে একটি সংবিধান রচনার জন্য সংবিধানের পরিকাঠামো বা সংবিধানের রচনার যে অনুকূল একটা পরিবেশ তৈরি করা, সেই জন্যই প্রেরণ করা হয়েছিল।
কোন আইন সেকেন্ড কোয়েশ্চেন, কোন আইন অনুসারে ভারতের প্রশাসন 15 আগস্ট 1947 থেকে 26 জানুয়ারি 1950-এর মধ্যে পরিচালিত হয়েছে এবং কে এই আইনটি কার্যকর করেছিলেন? ভারতের প্রশাসন 15 আগস্ট 1947 থেকে 26 জানুয়ারি 1950-র মধ্যে 1935 সালের ভারত সরকার আইন, এই ভারত সরকার আইনটি একটা কোটেশন দিলে ভালো হবে। তো 1935 সালের ভারত সরকার আইন অনুযায়ী কী হয়েছিল? ভারত সরকার আইন অনুযায়ী ভারতের যে প্রশাসন ব্যবস্থা 1947 সালের 15 আগস্ট থেকে 1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত পরিচালিত হয়েছিল। এই পরিচালিত হয়েছিল কার মাধ্যমে? 1935 সালের ভারত সরকার আইন, যেটি ব্রিটিশের রাজত্বে, ভারত যখন ব্রিটিশ রাজত্বে ছিল তখন কি হয়েছিল? ব্রিটিশ একটি আইন পাশ করে ইংল্যান্ডের পার্লামেন্টে, সেই পার্লামেন্টের আইন অনুযায়ী ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। কারণ ভারতের তো তখন কি ছিল না, একটি সংবিধান ছিল না, তখন সংবিধান জাস্ট তৈরি করার পথে ছিল ভারত। তো সেই সংবিধান তৈরির আগে ভারতের তো কিছু নিয়মাবলী বা ভারতের প্রশাসন কিছু হতে হবে, নিয়ম বা আইন হতে হবে, এসব হতে হবে। তো সেই আইন টেম্পোরারিলি কী করা হয়েছিল? 1935 সালের ভারত সরকারের যে আইন ছিল সেই আইন অনুযায়ী দেশে শাসন ব্যবস্থা প্রযোজ্য ছিল। এবং এই আইনটি কোথায় কার্যকর করা হয়েছিল? এই আইনটি ব্রিটিশ পার্লামেন্টে 1935 সালে পাশ হয়েছিল। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কেন আমরা ভারতের মানুষ, এই যে প্রিয়েম্বল প্রস্তাবনায় আছে আমরা ভারতের মানুষ শব্দটি উপস্থাপিত করে যুক্ত করেছে, মানে কেন যুক্ত করা হয়েছে আমরা ভারতের মানুষ, এই শব্দ যুক্ত করার কি কারণ ছিল? প্রস্তাবনায় মানে প্রিয়েম্বলে কি করা হয়েছিল? প্রস্তাবনায় আমরা ভারতবাসী জনগণ, এই শব্দগুলো কি করা হয়েছিল? প্রথমেই দেওয়া হয়েছিল। এই শব্দগুলোর উল্লেখ করে সংবিধান প্রণেতাগণ বা মানে সংবিধান যারা তৈরি করেছেন তারা কি করেছেন? এটাই স্পষ্ট করতে চেয়েছেন যে ভারতের সংবিধানের আসল কর্তৃত্ব ভারতীয় জনগণ, মানে ভারতের লোকই এই সংবিধানের কর্তৃত্ব করবে, দেখাশোনা বা সব কিছু করা এই ভারতীয় জনগণই সব কিছু। কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সেই যে কোনো গণতান্ত্রিক দেশের মানুষই সব কিছু। সেজন্য সংবিধান প্রণেতা যারা ছিলেন, সংবিধান যারা তৈরি করেছিলেন, ওরা বারবার এই ভারতের জনগণকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন। এবং সেজন্য আমরা ভারতবাসী জনগণ মানে আমরা ভারতবাসী যে একটা একটা ইউনিটি তৈরি করে কি করা হয়েছিল? ভারতবর্ষের জনগণদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল। সংবিধানটি ভারতের জনগণের এবং ভারতীয় জনগণই হচ্ছে, এটা অন্তস্থ হবে, তো ভারতীয় জনগণই হচ্ছে কি সংবিধানের অন্তরালের বৃহত্তম শক্তি। এই যে সংবিধানের সব কিছু ভারতীয় জনগণ, এই শব্দগুলোর দ্বারা মানে আমরা ভারতীয় জনগণ, এই শব্দগুলোর দ্বারা সংবিধানের প্রণেতারা ভারতবর্ষের জনগণদেরকেই এই দায়িত্ব ন্যস্ত করেছেন। এবং এই শব্দগুলোর মাহাত্ম্য এটি হলো যে ভারতবর্ষের জনগণরাই ভারতবর্ষের ভালো করবেন, ভারতবর্ষের জনগণরাই এই দেশের সমৃদ্ধির জন্য কাজ করবেন বা একটি ইউনিটি মানে ঐক্যতা, সেই জন্য এই শব্দগুলোর মানে ব্যবহার করা হয়েছে সংবিধানের প্রিয়েম্বল মানে প্রস্তাবনায়। এবং প্রস্তাবনা হলো ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা আলোচনা করব নিচে, কেন প্রস্তাবনা দরকার এসব। তো এই হলো এই কোয়েশ্চেন নাম্বার 3 আনসার। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সার্বভৌম শব্দটি কি বোঝায়? সার্বভৌম অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে সার্বভৌম শব্দটি মানে সভরেন্টি শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ কোনো রাষ্ট্রের নিজের অভ্যন্তরীণ মানে ভিতরের এবং বাহ্যিক মানে বাইরের বিষয় সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ও নিখুঁত অধিকার রয়েছে। মানে ভারতের ভিতরে কী হবে, আইন ব্যবস্থা কীরকম হবে বা আদালত কীরকম হবে বা কোন আইন প্রযোজ্য হবে, কোন বয়সের জন্য কোন আইন প্রযোজ্য হবে, সব কিছু বিষয়ে কে কীরকমভাবে শিক্ষা গ্রহণ করবে ভারতের জনগণরা, ভারতের শিশুরা, সব কিছু কি ভারতের
অভ্যন্তরীণ বিষয় মানে ভিতরের বিষয়, এবং এগুলোর দায়িত্ব কে করে? বাইরের কোনো রাষ্ট্রনেতা করেন না, আমেরিকা বা ইংল্যান্ডের কোনো রাজা রানী করেন না, কিন্তু কে করে? এটা ভারতের সরকারই করে। এবং এটি হলো ভারতের অভ্যন্তরীণ। এবং বাহ্যিক, যেমন ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের সম্পর্ক কীরকম হবে বা কী জিনিস আমদানি করবে রপ্তানি করবে, এসব জিনিসগুলো কি করে? ভারতবর্ষের সরকারই ডিসিশন নেয়, মানে ডিসাইড করে। মানে এই সিদ্ধান্ত যে ভারতবর্ষের ভিতরের সিদ্ধান্ত এবং ভারতবর্ষের বাইরের সিদ্ধান্ত নেওয়ার যে ভারতবর্ষের ক্ষমতা আছে, এবং যে কোনো রাষ্ট্রের এই যদি ক্ষমতা থাকে, নিজের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ক্ষমতা যদি থাকে, তো সেই দেশকে আমরা কি বলি? সভরেন বলি, মানে সার্বভৌম একটা রাষ্ট্র বলি। এবং ভারতবর্ষ একটা সার্বভৌম রাষ্ট্র। তো সার্বভৌম শব্দটির অর্থ হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, আইন কানুন সব কিছু, অভ্যন্তরীণ বা বাহ্যিক সব কিছু সিদ্ধান্ত নেওয়ার যে নিখুঁত অধিকার বা সর্বোচ্চ অধিকার, এটা যদি একটি রাষ্ট্রের হয়, তখন আমরা সেই রাষ্ট্রকে সার্বভৌম রাষ্ট্র বলে আখ্যা দিতে পারি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন সাংবিধানিক সংশোধনী অনুসারে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি উপস্থাপিত এবং কোন বছরে সংযুক্ত করা হচ্ছে? অলরেডি আমরা পড়ে নিয়েছি যে 1976 সালের 18ই ডিসেম্বর তারিখে 42 মানে 42তম সাংবিধানিক সংশোধনী অনুসারে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো কী করা হয়েছে? অন্তর্ভুক্তি করা হয়েছে। এবং এই অন্তর্ভুক্তি কোথায় করা হয়েছে? ভারতের সংবিধানের প্রিয়েম্বল মানে প্রস্তাবনায় এই শব্দ দুটি কী করা হয়েছে? অন্তর্ভুক্তি করা হয়েছে। এবং একটা উল্লেখযোগ্য বিষয় যে ভারতের প্রস্তাবনা মানে সংবিধানের প্রস্তাবনা, যে এই সংবিধানের প্রস্তাবনায় কি করবে? ভারতের সংবিধানের সম্পূর্ণ সংবিধান কি রিফ্লেক্ট করবে, মানে ভারতের সংবিধানে যে সমস্ত জিনিস হবে, এই সমস্ত জিনিসগুলো কি প্রিয়েম্বলে যা যা আছে এই সমস্ত জিনিসের রিফ্লেকশন হবে। মানে প্রিয়েম্বলে যেমন ধর্মনিরপেক্ষ আছে, তদ্রূপভাবে ভারতের সংবিধানে কি করা হবে? ধর্মনিরপেক্ষ আইন বানানো হবে, ধর্মনিরপেক্ষ রুল বানানো হবে, প্রশাসনও ধর্মনিরপেক্ষ হতে হবে, সরকার ধর্মনিরপেক্ষ হতে হবে, বা সমাজতান্ত্রিক সোশিয়ালিস্ট একটা কান্ট্রি হতে হবে ভারত। এই সমস্ত যতগুলো আইন ফার্দার বানানো হবে, মানে ফিউচারে বানানো হবে, সেই সমস্ত আইনগুলো কি করবে? সমাজতান্ত্রিক হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে, এসব। এজন্য কি করা হয়? ভারতের প্রিয়েম্বলকে আত্মা বলা হয়, ভারতের সংবিধানের আত্মা বলা হয়, মানে প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। কারণ ভারতীয় প্রস্তাবনাই হলো ভারতীয় সংবিধানের সবচেয়ে সর্বোচ্চ ইম্পর্টেন্ট জিনিস। এবং এই প্রস্তাবনায় যা যা উল্লেখ আছে, যা যা অন্তর্ভুক্তি আছে, সেই উল্লেখিত শব্দগুলোর রিফ্লেকশনই হবে কি? ভারতের গোটা সংবিধানটি। এবং ভবিষ্যতে যত সংশোধন করা হবে সংবিধান, সেই সংবিধান সংশোধনে কি রিফ্লেক্ট করতে হবে? ভারতের প্রস্তাবনার সেই সমস্ত শব্দগুলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অর্ধ যুক্তরাষ্ট্র বলতে কি বোঝায়? যুক্তরাষ্ট্র বলতে কি বুঝি আমরা? যুক্তরাষ্ট্র বলতে একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা রাজ্য, কোনো একটা রাষ্ট্র, এসবকে আমরা যুক্তরাষ্ট্র বলি, যাদের নিজস্ব কি আছে? সংবিধান আছে, নিজের ক্ষমতা আছে, নিজে আলাদা হওয়ার কি আছে? ক্ষমতা আছে, সবগুলো ক্ষমতা আছে। কিন্তু অর্ধ যুক্তরাষ্ট্র কি? আবার যে সকল যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো, মানে যে সকল যুক্তরাষ্ট্রের কি অঙ্গরাজ্যগুলো, মানে ছোট ছোট যে কি আছে? রাজ্য আছে, যে রাজ্য আছে, যেমন আসাম একটা রাজ্য, এটার কি নেই? নিজস্ব স্বতন্ত্রতা নেই। আসামের নিজস্ব স্বতন্ত্রতা, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা সভরেন্টি, এসব কিন্তু নেই। আসামের নিজস্ব আমি এক্সাম্পল দিয়ে বলছি আসামকে। তো এখানে হবে কি? যে কোনো অঙ্গরাজ্যের নিজস্ব স্বতন্ত্রতা নেই বা অসংলগ্ন, মানে সেপারেট হওয়ার, আলাদা হওয়ার কি নেই? অধিকার নেই। আসাম আলাদা হওয়ার অধিকার নেই, বা ওই রাজ্যগুলোর স্বতন্ত্র সংবিধান নেই। আসামের ওই নিজস্ব কোনো কি নেই? সংবিধান নেই। একটি ভারতের সংবিধান আছে, এটি সব স্টেটের জন্য বলবৎ, গোটা দেশের জন্য ভারতের সংবিধানই একটি আছে। কিন্তু কিন্তু একটা যুক্তরাষ্ট্র হতে হলে কি হয়?
একটা যদি ফুল ফেডারেশন একটা স্টেট যদি হতে হয়, ওর কি হতে হবে, নিজস্ব স্বতন্ত্রতা হবে, মানে নিজস্ব ইন্ডিপেন্ডেন্স হতে হবে, নিজের আইন নিজে বানাতে হবে, বানার ক্ষমতা থাকবে, বা নিজের যখন ইচ্ছা তখন কি হতে হবে, আলাদা হতে পারবে, বা নিজস্ব কি থাকবে, সংবিধান থাকবে। কিন্তু অর্ধ যুক্তরাষ্ট্রে এসব কিন্তু নেই। তাছাড়াও বিভিন্ন প্রশাসনিক মানে আইন বিষয়ে, আইন সংক্রান্ত, আর্থিক মানে ফাইন্যান্সিয়াল, এসব কি এই সমস্ত ক্ষেত্রে নানাভাবে রাজ্যগুলির উপর কেন্দ্রীয় কর্তৃত্ব বর্তমান। মানে কেন্দ্রীয় কর্তৃত্ব বর্তমান মানে আমাদের সব রাজ্যগুলোর উপরে কার হাত আছে, কেন্দ্রের, মানে দিল্লিতে যে সরকার বসেছে ওর কি আছে, ওর মানে কর্তৃত্ব বর্তমান। তো আমাদের যে কোনো রাজ্য, ভারতের যে কোনো রাজ্য কি করতে পারবে না, নিজের কিছু সীমানা আছে, আইন একটা বানানোর, নিজস্ব আইন বানানোর ক্ষমতা আছে, কিন্তু কিছু ক্ষমতা আছে, কিছু আইন আছে যে কি করতে পারবে না, কোনো স্টেট নিজস্ব আইন বানাতে পারবে না। বা আর্থিক কিছু আছে, আর্থিক একটা স্টেট, একটা রাজ্য নিজের অধিকারে কি করতে পারবে, আর্থিক কিছু নিয়ম বানাতে পারবে। কিন্তু কিছু নিয়ম আছে, কিছু প্রশাসনিক সংক্রান্ত আইন আছে যে একটা স্টেট নিজে বানাতে পারবে, কিন্তু কিছু নিজে বানাতে পারবে না। কারণ ওই আইনগুলো কি করবে, কেন্দ্র বলবৎ করবে, মানে সেন্টার, দিল্লিতে যে পার্লামেন্ট আছে সেখানে তৈরি হয়, তো সেই কেন্দ্র বলবৎ করতে পারবে, রাজ্য বলবৎ করতে পারবে না। তো এরকমভাবে এখান থেকে বোঝা যায় যে ভারতের যে কোনো রাজ্যের, অঙ্গরাজ্যের কি নেই, নিজস্ব কমপ্লিট স্বাধীনতা নেই, স্বতন্ত্রতা নেই। তো সেই জন্য একটু আছে একটু নেই, তো সেই জন্য এটাকে কি বলা হয়, অর্ধ যুক্তরাষ্ট্র। মানে ভারতবর্ষ কমপ্লিট সেন্সে কি নয়, একটা যুক্তরাষ্ট্র নয়। তো কারণ কেন্দ্রই হচ্ছে কি, সেন্টার হচ্ছে কি, ভারতবর্ষের রাজ্যগুলোর উপর কি করে, ওর কর্তৃত্ব সবসময় বজায় রাখে। তো সেজন্য ভারতবর্ষকে অর্ধ যুক্তরাষ্ট্র বলা হয়, এবং এইটি হলো কি অর্ধ যুক্তরাষ্ট্রের ডেফিনেশন। কোন ভারতীয় আইনটি স্বাধীনতার সময়কালে সীমিত সংসদীয় কোন ভারতীয় আইনটি স্বাধীনতার সময়কালে সীমিত সংসদীয় গণতন্ত্র চালু করেছিল? মানে কোন ভারতীয় আইন স্বাধীনতার সময়কালে সীমিত সংসদীয় গণতন্ত্র চালু করা হয়েছিল? মানে ভারত তো 1935 সালের ভারত সরকার আইন অনুযায়ী কি হয়েছিল, তৈরি হয়েছিল, সেই অনুযায়ী কি করা হয়েছিল, সেই আইন অনুযায়ী স্বাধীনতার সময়কালে সীমিত সংসদীয় একটা গণতন্ত্র। আমাদের যখন ভারতবর্ষের কি হয় নাই, সে একটা সংবিধান ছিল না, তখন ভারত সরকার আইন 1935 সালে ভারত সরকার আইন অনুযায়ী ভারত স্বাধীন হয়, মানে ভারতের প্রশাসন ব্যবস্থা চালু থাকে। তো তখন সেই স্বাধীনতার সময়কালে এই আইন অনুযায়ী দেশে কি করা হয়েছিল, সংসদীয় গণতন্ত্র চালু করা হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে বাকি কিছু কোয়েশ্চেন আছে এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো এইচএসএলসি ফাইনাল এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ডিসকাস করব। তো আজকের জন্য এতটুকুই।